আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকেও চলে আসলাম অনলাইন ক্লাস বিবি অনার্স 4th ইয়ারের জন্য এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ইনভেস্টমেন্ট পোর্টফোলিও অঙ্ক বই থেকে আজকে শুরু করছি ক্লাস। আজকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক শুরু করতে যাচ্ছি। আজকে ধারাবাহিক ক্লাস 3য় ক্লাস চলতেছে। তো 4th ইয়ারের স্টুডেন্ট তোমরা মনোযোগী হও এখন এবং কমেন্টস করো তোমরা বুঝতেছো কি না, পড়তে কোনো সমস্যা হচ্ছে কি না। তোমরা কিছুই বলতেছো না, জানা যাচ্ছে না। এখন আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, একটু দেখতে চেষ্টা করো। ইনফ্লেশন রেটটা নিয়ে আলোচনা করা হচ্ছে। যে বিষয়টা হচ্ছে এমন, ইনফ্লেশন রেটটা তো বুঝি, মুদ্রার কি হয় হয়ে যাওয়া, পারচেজিং পাওয়ারটা কমে যাওয়া। আমাকে যদি 100 টাকার বিনিময়ে 10 টাকা কী দিল, লাভ দিল, তাহলে আমি পাচ্ছি কত টাকা? 110 টাকা। এখন অ্যাকচুয়াল রিটার্নটা কত? অ্যাকচুয়াল রিটার্নটা আসলে কত? যদি ইনফ্লেশনের রেটটা কী হয়, 5% হয়, ইনফ্লেশন রেট 5% মানে 100 টাকার জিনিস আমার কিনতে হবে কত? 1 বছর পরে 105 টাকা দিয়ে, যদি এমন হয় বিষয়টা। তার মানে আমার লাভ দিচ্ছে কয় টাকা? 10 টাকা। আসলে কি 10 টাকা আমার লাভ হচ্ছে? লাভ কিন্তু 10 টাকা হচ্ছে না। কারণ কি, এই 100 টাকার জিনিসে আমার কিনতে হবে কয় টাকা দেয়া? 105 টাকা দিয়া। তো আসলে এই ক্ষেত্রে এই অ্যাকচুয়াল রিয়েল রিটার্নের একটা সূত্র আছে, সেটা আমরা ইউজ করব। সেটা আমি আজকে দেখাবো। এসপিআর ছিল একটা, আর এসপিওয়াই ছিল। এই দুইটা মিনিং 4th ইয়ারের স্টুডেন্ট যারা আমার আগের ক্লাস দেখছো, এই দুইটা মিনিং লিখবা। এই বিষয় একটু নিজেরা পড়বা, আমি আর এটা নিয়ে আজকে বলবো না। এবার আমি একটু আলোচনায় আসি। তোমাদের এই যে বিষয়গুলো বলা দরকার ছিল, এসপিআর কীভাবে বের করতে হয়, এসপিওয়াই কীভাবে বের করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু এরিয়া আর আমি আজকে বলতে যাচ্ছি না। নতুন একটা বিষয়, সেটা একটু দেখে রাখো। সেটা হচ্ছে যে 4 নম্বর অঙ্কটা বলা হলো, দ্য রেট অফ দ্য কম্পিউট প্রবলেম 1 to 3। এগুলাতে আমরা এই প্রবলেমের সমাধানগুলো করছি। আর নমিনাল রেট অফ দ্য রিটার্ন অ্যাজুমিং দ্য রেট অফ দ্য ইনফ্লেশন ডিউরিং দ্য ইয়ার ওয়াজ 4%। অর্থাৎ মুদ্রাস্ফীতির রেটটা ছিল কত পার্সেন্ট? 4%। তো কম্পিউট রিয়েল রেটস রিটার্ন অন দিস ইনভেস্টমেন্ট, কম্পিউট দ্য রিয়েল রেট রিটার্ন ইফ, যদি রেট অফ দ্য ইনফ্লেশন রেট 8% হয়, 4% হয়, তাহলে প্রবলেম 1, 2, 3 আমরা সমাধান প্রিভিয়াস ক্লাসগুলোতে তৈরি করছি। সেই বিষয়গুলো আমাকে একটু বলতে বলছে যে এটা কী হবে যদি 4% হয় এবং 8% হয়। তো রিয়েল রেট রিটার্ন বের করার যে সূত্রটা, হোল্ডিং পিরিয়ড রিটার্ন ডিভাইডেড 1 প্লাস রেট অফ রিটার্ন ইনফ্লেশন রেট, রেট অফ ইনফ্লেশন -1। তাহলে আমরা প্রবলেম 1-এ এসপিআর পেয়েছিলাম কত? 1 কত? হোল্ডিং পিরিয়ড রিটার্ন পেয়েছিলাম 1.191। এটা আসলে ইনফ্লেশন, যদি বাট্টার মুদ্রাস্ফীতির রেটটা যদি 4% হয়, তাহলে আসলে কি এটা হবে না একটু কমে যাবে, সেটাই দেখার বিষয় এখন। সেই ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই কমে যাবে। তাহলে আমরা 1.191কে ভাগ করব 1.04 দ্বারা এবং 1 মাইনাস করব। তখন আমি দেখতেছি 1 মাইনাস করলে রেটটা কী হয়? আগে ছিল প্রায় 1 মাইনাস করলে 19, এখন কত হচ্ছে? 14.5%। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। যদি 4% ইনফ্লেশনটা হয়, রেটটা কিন্তু কমে যাবে। অ্যাকচুয়াল লাভটা 14%, 14.5%। আর এই ক্ষেত্রে 8% হলে আরও কমে যাবে। মুদ্রাস্ফীতি যত হবে, লাভের হারটা তত কমে যাবে। তো আশা করি এটা নিয়ে তো সমস্যা নাই। একটা পারলে তো বাকি সবগুলো একই প্যাটার্নের হচ্ছে, জাস্ট প্র্যাকটিস করার প্রয়োজন, সেই জন্য দেওয়া হলো অঙ্কগুলা। এবার আসলে 5 নম্বর একটা অঙ্কে, 5 নম্বর অঙ্ক একটা সরাসরি একটা অঙ্ক দেওয়া ছিল। এই টাইপের অঙ্ক ফার্স্ট ইয়ারে তোমরা করেছো অলরেডি। ইউ আর কনসিডারিং অ্যাকোয়ারিং শেয়ার অফ দ্য কমন স্টক ইন দ্য মেডিসন বিয়ার কর্পোরেশন, ইউর রেট অফ রিটার্ন এক্সপেক্টেড নিম্নে দেওয়া হলো। মেডিসন বিয়ার কর্পোরেশনের পসিবল রেট অফ রিটার্ন আর প্রবাবিলিটি দেওয়া ছিল। কম্পিউট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে বলছে অন ইউর ইনভেস্টমেন্ট মেডিসন বিয়ারে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রবাবিলিটি দেওয়া আছে এবং কী দেওয়া আছে? রেট দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করার জন্য প্রবাবিলিটি মানে প্রত্যেকটা প্রবাবিলিটিকে রেট অফ রিটার্ন বরাবর দ্বারা গুণ করে যোগ করে দিব। সিম্পল হিসাবটা P1 R1, মানে প্রবাবিলিটি প্রথমটা যে প্রবাবিলিটি আছে, রিটার্নটা যে বলছে 30%, সেটার প্রবাবিলিটি কত পার্সেন্ট? রেট অফ রিটার্ন -10%, সেটার প্রবাবিলিটি হচ্ছে 30%, সেই জন্য 0.3 দিয়ে লিখব। সব সেম, এই সূত্র একটা করলে বাকি সবগুলাই পারবা। তাহলে সেম ডিজাইনটাই হবে। তো সবশেষে যোগ বিয়োগ করে যে ফলাফলটা হবে সেটার মান আসছে কত?
ফলাফল করে যে মানটা আসছে সেটা হচ্ছে 0.075, তার মানে 7.5%। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত পার্সেন্ট? 7.5%। আরেকটা অঙ্ক দেখতেছো সেম ক্যাটাগরির অঙ্ক, সেটা হচ্ছে প্রবলেম 6, যে রেট অফ রিটার্ন দেওয়া আছে, পসিবল রেট অফ রিটার্ন, সম্ভাব্য রিটার্ন আছে এবং প্রবাবিলিটি আছে। তো সেটাও আমাকে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে বলছে। আশা করি সেম ক্যাটাগরির সূত্র তোমরা নিজেরা পারবা, প্র্যাকটিস করলেই শুধু হয়ে যাবে। মানটা বসাইতে হবে এবং লিখতে হবে, যেটা এত পার্সেন্ট আসতেও পারে নাও আসতে পারে, এই বিষয়গুলো বললে হয়তো পারবা। এবার একটু নতুন কিছু অঙ্ক, একটু নতুন অঙ্ক দেখো, সেটা হচ্ছে 12 নম্বর অঙ্কতে এ শেয়ার কারেন্টলি সেলিং করা হচ্ছে 50 টাকা। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট এ ডিভিডেন্ড অফ 2 টাকা পার শেয়ার উড বি, কী করা হবে? উড বি পেড ডিউরিং দ্য ইয়ার, চলতি বছরে 2 টাকা করে প্রতি শেয়ারে লভ্যাংশ দেওয়া হবে ডিউরিং দ্য ইয়ার। দেন বলা হলো যে দি ইয়ার ইন্ড অ্যান্ড শেয়ার কুড বি সোল্ড 54 টাকা। অর্থাৎ একটা শেয়ারে আমি একটা শেয়ার থেকে আমি বছর শেষে 2 টাকা লভ্যাংশ পাবো, আবার শেয়ারটা বিক্রি করলে 54 টাকা পাওয়া যাবে। অ্যাট দ্য ইন ক্যালকুলেট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। আগে বলা হইলো শুধু রেট অফ রিটার্ন থেকে প্রবাবিলিটি দেওয়া ছিল, এবার বলছে শেয়ারটা আমি ইনভেস্ট করলাম, শেয়ারের দাম হবে 50 টাকা, শেয়ার 54 টাকা, এবং এই শেয়ার থেকে আমি 2 টাকা লভ্যাংশ পাবো। সেই ক্ষেত্রে আমার রিটার্নটা কত? সেই ক্ষেত্রে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করার জন্য আমাদের এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। D1 মানে কি? ডিভিডেন্ড ইন্ড অফ দ্য ইয়ার। P1 মানে কি? প্রাইস অফ দ্য ইন্ডিং প্রাইস অফ দ্য শেয়ার। আর P0 হলো বিগিনিং প্রাইস অফ দ্য শেয়ার, অর্থাৎ ইনভেস্টমেন্ট আমি যত টাকা করছিলাম সেটাকে ভাগ করবো কি দিয়া? যত টাকা ইনভেস্টমেন্ট সেটা দ্বারা ভাগ করব। তো লভ্যাংশ 2 টাকা, আর ডিভিডেন্ড হলো 54 টাকা, না শেয়ারের ভ্যালু হচ্ছে 54 টাকা, আর ইনভেস্ট করলাম 50 টাকা। 50 দ্বারাই ভাগ করে রেটটা যে আসলো সেটা কত পার্সেন্ট? 12% আমার লাভ হচ্ছে। কত পার্সেন্ট? 12% লাভ হচ্ছে। এই অঙ্কগুলো অল্প অল্প অঙ্ক, একটু করতে পারো, এখন বেশি অঙ্ক কিন্তু নাই। তোমরা আস্তে আস্তে সলভ করলেই কিন্তু দ্রুত আগানো শুরু হয়ে যাবে। এখন তো যদি সিরিয়াস হো, একটা এতটুকু অঙ্ক করতে তো অনেক বেশি সময়ের প্রয়োজন নাই। 20 মিনিট ক্লাসটা তুমি 10 মিনিট দেখে আর 10 মিনিট লিখো, 1 ঘন্টা ক্লাস করলেও তো হয়ে যায়। সেম ক্যাটাগরি আমি এই প্রশ্নটা শুধু পড়বো। দেখো যে শাইলা পারচেজ 100 শেয়ার, পারচেজ অফ দ্য কমন স্টক 4000 টাকা প্লাস 100 টাকা কমিশন সিঙ্গেল ইয়ারের জন্য। শি সেলস দ্য স্টক অফ 4500 টাকা সেল করলো, লেস এ 10% কমিশন। ডিউরিং দ্য শেয়ার শি রিসিভড 250 টাকা ইন ডিভিডেন্ড, 250 টাকা ডিভিডেন্ড গ্রহণ করলো। হোয়াট ওয়াজ দ্য রেট অফ রিটার্ন? রেট অফ রিটার্ন কত? অর্থাৎ আমরা জানি শেয়ার বাজারে যখন আমি শেয়ার কিনতে যাব তখনও কমিশন দিতে হয়। আমার এই শেয়ারটা লাভে বিক্রি করি বা লসে বিক্রি করি, ব্রোকারেজকে কমিশন দিতেই হবে। আমি যখন আবার শেয়ার বিক্রি করব, লাভে বিক্রি করি লসে বিক্রি করি, আমার তো কাকে কমিশন দিতে হবে। অর্থাৎ কিনলেও কমিশন দিতে হবে, বিক্রি করলেও কমিশন দিতে হবে। তো কেনার সময় যে কমিশনটা দিব সেটা আমার ইনভেস্টমেন্টের সাথে যোগ করে দিব, আর বিক্রি করার সময় যে কমিশনটা নিব সেই ক্ষেত্রে নিট পারচেজ থেকে আমি মাইনাস করে দেবো। যেহেতু আমি পারচেজটা যা সেল করলাম তা কিন্তু পাচ্ছি না, যে টাকাটা আমি ব্রোকারেজ থেকে কমিশন বাদ দিয়ে উঠাইতে পারবো সেই টাকার আমাকে একটা চেক দেওয়া হবে। কিন্তু তাহলে আমি ইনভেস্ট করছি 4000 টাকা, না কত টাকা আমাকে কেনার সময় কমিশন দিতে হয়েছে 100 টাকা কমিশন। তার মানে আমার ইনভেস্টমেন্ট হবে কত টাকা? অর্থাৎ বিগিনিং প্রাইস হবে 4100 টাকা। বিক্রি করলাম 4500 টাকা, আবার কমিশন দিতে হয়েছে 100 টাকা। সেই ক্ষেত্রে আমার রিসিভ ধরবো কত? 4400 টাকা। বিষয়টা ক্লিয়ার? এই জায়গায় দুইটা বিষয় শুধু ভিন্ন, আর সব আগের মতনই, সূত্রটা আগের মতন সেম। D1 250 টাকা বসিয়ে দাও, আর P1 কত টাকা? 4400 মাইনাস 4100। ব্র্যাকেট না দিলেও হয়, সমস্যা নাই। ইনভেস্ট কিন্তু 4100 দ্বারা। সেই ক্ষেত্রে লাভের হার হচ্ছে আমার কত? 13.41%। এতটুকু সময় নিয়ে তোমরা ক্লাসটা করতে পারো। কেন তোমরা সিরিয়াস হও না আমার মাথায় এখনও আসে না। আরেকটা অঙ্ক, এই অঙ্কগুলো পারবা, 14 নম্বর 15 নম্বর অঙ্ক তোমরা নিজেরাই পারবা। আমি এবার আরেকটা অঙ্ক একটু দেখি এই জায়গায়, 16 নম্বর অঙ্ক, যে পারচেজ প্রাইস পার শেয়ার 100 টাকা, ডিভিডেন্ড পার ইয়ার 5 টাকা, ডিভিডেন্ড পার ইয়ারে 5 টাকা, আর সেলস প্রাইস পার শেয়ারে 140 টাকা, রিস্ক ফ্রি রেট অফ দ্য রিটার্ন 8%, ইনফ্লেশন রেট কত পার্সেন্ট? 7%। প্রশ্ন করলো নমিনাল রেট কত? নর্মাল রেট অফ রিটার্ন, যেটাই হলো নমিনাল রেট অফ রিটার্ন।
তাহলে D1 P1 মাইনাস P0 ডিভাইডেড P0। তাহলে আমার লভ্যাংশ পাইছি 5 টাকা, লভ্যাংশ কয় টাকা? 5 টাকা। আর বছর শেষে শেয়ারের দাম 140 টাকা, যখন আমি শেয়ারটা কিনছিলাম 100 টাকা। তাহলে 140 থেকে 100 মাইনাস করো, 100 দ্বারা ভাগ করো, এবং ডিভিডেন্ড সহ যোগ করলে যে রেটটা হবে সেটাই হলো নমিনাল রেট অফ রিটার্ন বা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। সেই এক্সপেক্টেড রেট বলছি আমি 45%। কত পার্সেন্ট? 45%। অ্যাকচুয়ালি সেই রেটটা কত? যেহেতু রিস্ক ফ্রি রেট 8%, কিন্তু আমার কী দেওয়া আছে জায়গায়? ইনফ্লেশন রেট কিন্তু 7% দেওয়া আছে। তো এই 7% দেওয়া হলে অ্যাকচুয়াল রেটটা বের করার জন্য যা করতে হবে সূত্রটা একটু দেখো। 1 প্লাস আর মানে কি? 1 মানে তো সূত্রের 1, আর হলো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 45%, আর নিচে হলো 1 প্লাস IR দ্বারা ভাগ করতে হবে। 1 মাইনাস করে 100 দ্বারা গুণ করলে রিয়েল রেট রিটার্নটা চলে আসবে। IR মানে কি? ইনফ্লেশন রেট 7%, তাহলে 0.07 হিসাব করো কত হলো তাহলে আমাদের? 35.51%, অর্থাৎ 35.51% হলো আমাদের অ্যাকচুয়াল রেট অফ রিটার্ন। এবার আসো ইউনিভার্সিটির একটা প্রশ্ন সলভ করি। 2014 সালে প্রশ্নটা আসছিল, দেখো প্রশ্নগুলো কেমন আসে। মিস্টার ব্যানানা বোর্ড 250টা শেয়ার ক্রয় করলো কমন স্টক ABC কোম্পানি লিমিটেড ফর কত? 8,750 টাকা দিয়ে। কত টাকা? 8,750 টাকা। আফটার 1 year the share sold stock কত? 10,000 টাকা। 8,750 কিনে 10,000 টাকা কী করলো? সেল করে দিল। ডিউরিং দ্য ইয়ার AB কোম্পানি লিমিটেড ডিক্লেয়ার্ড অ্যান্ড পেড ডিভিডেন্ড 101 টাকা 50 পয়সা পার শেয়ার। বোথ অফ দ্য পারচেজ অ্যান্ড সেলস ভ্যালু আর এক্সক্লুডিং ব্রোকারেজ কমিশন 4% অন ট্রানজ্যাকশন ভ্যালুর উপর। মানে পারচেজ এবং সেল করি, ব্রোকারেজ কমিশন 4% দিতেই হবে, অর্থাৎ টোটাল ভ্যালুর উপরই 4% কমিশন আমার দিতে হবে। কিনবো এবং বিক্রি উভয় ক্ষেত্রে কমিশন বাদে কোনো কাজ করা যাবে না। তাহলে 250টা শেয়ার কেনা হলো, সেই ক্ষেত্রে আমার বের করতে বলছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তো শেয়ার বিক্রি করে, শেয়ার যখন আমি পারচেস করছিলাম কত টাকা সেটা লাগবে, শেয়ারের ভ্যালু কত টাকা, ডিভিডেন্ড কত টাকা পাইছি, এই বিষয়গুলো আমার লাগবে। শেয়ার 250, তাহলে ডিভিডেন্ড কত হবে আমার? D1 হবে 250কে 1.5 দ্বারা গুণ করলে 375 টাকা। P1 কত হবে? 10,000 টাকা শেয়ার করছি এবং 4% কমিশন, 0.4% কমিশন, তাহলে 40 টাকা কমিশন। 10,000 থেকে 40 টাকা বাদ দিলে 9,960 টাকা P1 মার্কেট শেষের ভ্যালু। আর যখন আমি কিনলাম তখন আবার কমিশন দিতে হয়, সেজন্য 8,750কে 0.4% কমিশন করে যে টাকাটা হবে সেটা যোগ করে আমার ইনভেস্টমেন্ট ভ্যালুটা দাঁড়াবে। সেই ক্ষেত্রে এর পরের অংশটা সিম্পল, এর পরের অংশ এই টাকাগুলো বের করা। এটা তো কিছু নতুন জিনিস পাওয়া গেল, আশা করি বুঝতে পারছো। তোমাদের সমস্যা হলে অবশ্যই জানাইবা, আর এই অঙ্কগুলো প্র্যাকটিস করা শুরু করো, আর বসে না থেকে প্র্যাকটিস করা শুরু করো। তাহলে আজকের মতন আমি রেখে দিলাম। আল্লাহ হাফিজ তাহলে।